ধুর, কেউ চলে আসলে। আসুক, কি আর হবে, বড় জোর দেখবে। এই না, একদম না, আমার থেকে দূরে থাকো। আচ্ছা ও আচ্ছা, অন্তত একটা কিস তো দিতে পারি। ঠিক আছে, কিন্তু গালে। অনেক গালে কিস দিতে লাগলো, থামলো না, দিতেই থাকলো। হঠাৎ দরজা খোলার শব্দ হয় এবং সাথে সাথে কেউ চেঁচিয়ে উঠল, খালাম্মা, আমি কিছু দেখি নাই, আমি কিছুই দেখি নাই। বলতে বলতে দৌড়ে চলে গেল। অনেক অবাক হয়ে তাকিয়ে আছে। একটু পর বলল, দেখেনি ভালো কথা, তাই বলে চেঁচানোর কি আছে? কল্পনা, এখন গিয়ে যদি মাকে বলে দেয়, ভীষণ লজ্জায় পড়ে যাব কিন্তু। ডাকো ওকে। আমি ডাকবো? তো কি হয়েছে, ডাকলে? এই কল্পনা, এদিকে এসো। আমি কিছু দেখি নাই ভাইজান। তোমাকে কিছু দেখতে হবে না, তুমি ভেতরে আসো। কল্পনা দাঁড়িয়ে আছে, ভেতরে আসতে ওর লজ্জা লাগছে। নোরা বলল, কল্পনা, ভেতরে আয়। আফা কসম আল্লাহ, আমি উকি দিতে আইনি, ভাইজান চা খাইব কিনা সেটা জিজ্ঞাসা করতে আইছিলাম। আচ্ছা বুঝেছি, তুই যে কিছু দেখিসনি এটা যেন মা জানতে না পারে আবার। কল্পনার জিভ কেটে ঝড়ের বেগে মাথা নাড়ল, মানে জানাবে না। নোরা হাসতে হাসতে বলল, ঠিক আছে, এবার যা। আর ভাইজান চা খাবেন, 2 কাপ চা নিয়ে আয়। আচ্ছা। কল্পনা বেরিয়ে গেল। অনেক বলল, মেয়েটাকে দেখলে কেন জানি আমার অন্তরার কথা মনে পড়ে। কেন? ওদের দুজনের চেহারার কোথায় যেন একটা মিল আছে। সমস্যা হলো কল্পনা কালো আর অন্তরা ফর্সা, না হলে দুজনকে দুই বোনের মতো লাগতো। কাল রাতে অন্তরা ফোন করেছিল, ওরা হানিমুনে যাচ্ছে। তাই নাকি? কোথায়? জায়গা এখনো সিলেক্ট হয়নি, বিদেশ টিদেশ যাবে মনে হয়। আমার এসব দেখে কষ্ট হয় জানো। কষ্ট হয় কেন? বারে, আমার বেস্ট ফ্রেন্ড বিয়ে করে হানিমুনে চলে যাচ্ছে, অথচ আমি এখনো আনম্যারিড। কষ্ট হবে না? কলারটা ছাড়ো, না হলে কল্পনা এসে দেখলে আবার একটা চিৎকার দিবে। নোরা লজ্জা পেয়ে কলার ছেড়ে দিল। অনেক কলার ঠিক করে বলল, আমার কষ্টের কথা তুমি কি বুঝবে? অন্তরা না হয় তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আলভি আমার এলাকার ছোট ভাই। আমার 2 বছরের ছোট ভাই শালা বিয়ে করে বউ নিয়ে হানিমুনে চলে যাচ্ছে, আর আমি শুধু দেখছি। কার কষ্ট বেশি, তোমার না আমার? তুমি তো নিজের দোষেই কষ্ট পাচ্ছ। আমার ফ্যামিলি থেকে তো বিয়ের জন্য কোনো প্রবলেম নেই, প্রবলেম তোমার ফ্যামিলির। তুমি আমার মাকে ম্যানেজ করতে পারছো না। বাই দ্য ওয়ে, কাল না আন্টির বার্থডে ছিল, তুমি বলেছিলে ওনার বার্থডের দিন আমাদের কথা ওনাকে বলবে, বলছো? নোরা চোখ দুটো চিকচিক করছে। অনেক চুপ হয়ে গেল। মাকে যে রাজি করানো যায়নি এটা নোরাকে কিভাবে বলবে সে? সন্ধ্যায় অনেক বাসায় ফিরে জানতে পারলো ইলোরা নোরাকে মেনে নিয়েছেন। ইসাক আর আনিকা বিষয়টা নিয়ে অনেককে সারপ্রাইজ দেবে বলে ড্রয়িং রুমে বসেছিলেন। অনেক বাসায় ঢুকতে দুজন হাসি হাসি মুখ করে খুশির খবর জানিয়েছেন। অনেক প্রথমে ভেবেছিল আনিকার বাচ্চা সংক্রান্ত কিছু, সে হয়তো মামা হতে যাচ্ছে। পরে আবার মনে হলো, ধুর, সেটা কিভাবে সম্ভব? তার দুলাভাই তো 9 মাস ধরে বিদেশে। অনেক জিজ্ঞেস করলো, গুড নিউজটা কি? আমি মামা হতে যাচ্ছি। সব সময় তোর ইয়ার্কি না করলে চলে না। এইটা ছাড়া আর কিছু তো মাথায় আসছে না। আর তোর হাব ভাবও তো খুব একটা সুবিধার না। ইদানিং একটু বেশি খাওয়া দাওয়া করছিস, মোটা হয়ে যাচ্ছিস। আমার দোষ কোথায়? বাবা দেখেছো? না না বাবা, আমি বলবো। আচ্ছা বল, একজন বললেই হলো। মায়ের মাথা থেকে তিথি পেতনির ভূত এতদিনে নেমেছে। মা নোরাকে মেনে নিয়েছে। অনেক গালে হাত দিয়ে রেখেছিল। এই কথা শুনে গাল থেকে হাত সরিয়ে বলল, সত্যি? 100% সত্যি। শুধু তাই নয়, মা কালকে চাইনিজ রেস্টুরেন্টে ডিনারের আয়োজন করেছে, আর তোকে বলেছে নোরাকে সেখানে নিয়ে আসতে। মা ওকে আংটি পরিয়ে দিবেন। অনেক ইসাকের দিকে তাকালো। ইসাক মাথা নেড়ে বোঝালেন ঘটনা সত্যি। অনেক আনন্দিত গলায় বলল, এসব কিভাবে হলো? আনিকা হালকা লাজুক ভঙ্গিতে কপালের চুলগুলো কানে গুজে বলল, তুই তো জানিস মা ওকে খুব পছন্দ করে। আজকে ওর সাথে ভিডিও কলে কথা বলার সময় তোর বিষয়টা বলছিলাম, তখন ওই বলল মাকে ম্যানেজ করার দায়িত্ব নিবে। তারপর আমি ফোনটা মায়ের কাছে নিয়ে গেলাম। প্রায় আধ ঘন্টার মতো শাশুড়ি জামাই কি গুজুর গুজুর করলো। পরে মা হঠাৎ এই সিদ্ধান্ত জানালো। ও তাহলে সম্পূর্ণটাই আলী ভাইয়ার ক্রেডিট? সম্পূর্ণটা জামাইয়ের ক্রেডিট হতে যাবে কেন? অনুরও অর্ধেক ক্রেডিট আছে। ও যদি জামাইকে বুদ্ধি করে না বলতো তাহলে জামাই জানতো কিভাবে, আর তোর মাকে কনভিন্স করতো কিভাবে? একদম ঠিক বলেছো বাবা, লাভ ইউ। অনেক আনিকাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ আপু, এই প্রথমবার একটা কাজের কাজ করলি। আনিকা প্রথমে খুশি হলেও পরে যখন অনেকের কথার অর্থ বুঝতে পারলো, অমনি পিঠ বরাবর একটা কিল দিয়ে বলল, শয়তান ছেলে। আলী ভাই একটা চিজ, আমরা যেটা ঘরে বসে হাতে পায়ে ধরে করতে পারলাম না, আলী ভাই সেটা ইতালি বসে করে দেখালো। বুঝতে হবে না হাজবেন্ডটা কার। এখন যা মায়ের কাছে যা, আর তোর দুলাভাইকে ফোন করে একটা থ্যাংক ইউ বলে দিস, নাহলে মাইন্ড করবে।
আদরের শালার জন্য এত কিছু করলো, অথচ শালা একটা থ্যাংক ইউ পর্যন্ত বললো না। শুধু থ্যাংক ইউ? আলী ভাই না আসলে তো আমি বিয়েই করব না। আহারে, দেখা যাবে। অনেক নোরাকে সুসংবাদটা দেওয়ার জন্য ফোন করলো। নোরা তখন মা বাবার সাথে নেটফ্লিক্স দেখায় ব্যস্ত ছিল, আর ফোন ছিল ওর বেডরুমে, তাই ধরতে পারেনি। অনিক ওকে ফোনে না পেয়ে বড়সড় একটা মেসেজ পাঠালো। মেসেজে সবকিছু লিখলো। নোরা রুমে আসলো রাত 9টায়, আর মেসেজটা দেখে প্রথমে কিছুক্ষণ থম মেরে বসেছিল, তারপর এক গ্লাস পানি খেলো। অতিরিক্ত আনন্দে মানুষ স্বাস্থ্য ভুলে যায়। নোরার এখন সেই দশা। সে কি সত্যি অনিককে পেতে যাচ্ছে? খুশি আর আনন্দের থেকে অস্থিরতা বেশি কাজ করছে তার মধ্যে, সাথে নার্ভাসও লাগছে ভীষণ। কালকে হবু শাশুড়ি মায়ের সাথে দেখা করতে যাবে, কিভাবে সাজবে, কি পরবে ভাবতে গেলে মাথা ধরে আসছে। অনিককে ফোন করে জিজ্ঞেস করতে হবে। নোরা অনিককে ফোন দিল। অনিক ফোনের অপেক্ষাতেই ছিল। ফোনটা ধরেই বলল, কেমন লাগলো সারপ্রাইজটা? দারুণ। কিভাবে হলো এসব বলুন না, মা কিভাবে রাজি হলেন? অনিক ওকে সবকিছু বলল। নোরা বলল, তাহলে তো আলী ভাইয়াকে স্পেশাল করে একটা থ্যাঙ্কস দিতে হয়। তা তো অবশ্যই। আচ্ছা, উনি দেশে কবে আসবেন? আমাদের বিয়েতেই আসবেন। সত্যি? তাহলে আমি ওনাকে একবার পা ছুঁয়ে সালাম করতে চাই। দূর বোকামে, ভাইয়া পা ছুঁয়ে সালাম করা পছন্দ করে না। পছন্দ আমিও করি না, কিন্তু ওনাকে করবই। উনি আমার কত বড় উপকার করেছে সেটা হয়তো উনি নিজেও জানে না। এইটুকু শ্রদ্ধা তো তার প্রতি দেখাতেই পারি। আচ্ছা, তোমার কি মনে হয় নোরা, মা যদি রাজি না হতো তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না? অবশ্যই করতাম। মা রাজি হোক আর না হোক আমি তোমাকেই বিয়ে করতাম। আপনি করলেও আমি করতাম না। মা ছেলের সম্পর্কে বিচ্ছেদ ঘটিয়ে নিজের সম্পর্ক গড়ার কোনো আগ্রহ নেই আমার। জানতাম তুমি এটাই বলবে, আর এই জন্যই ভয়টা পাচ্ছিলাম। বাট এখন তো সব প্রবলেম সলভড। আমি আজকেই 2 রাকাত নফল নামাজ পড়ব। আমার যে কি খুশি লাগছে আপনাকে বোঝাতে পারবো না। উফ, একসাথে এতগুলো গুড নিউজ। বুঝেছি মিষ্টি পরি, আমিও খুব খুশি। আচ্ছা, কাল আমি কি পরে আসবো? শাড়ি পরবো নাকি সালোয়ার কামিজ? তোমার ইচ্ছা। আমার ইচ্ছা না, আপনি মায়ের ইচ্ছার কথা বলুন। আচ্ছা, তিথি আপু সবসময় কি পরে? তুমি আবার ওই মেয়েটার কথা বলছো? ওর সাবজেক্ট ক্লিয়ার, ফিনিশ। আর কখনো ওই মেয়ের নাম মুখে আনবে না। সরি, কিন্তু মা তো ওনাকে খুব পছন্দ করতো, তাই জানতে চাইলাম। তিথি তিথির জায়গায় আর তুমি তোমার জায়গায়। তোমাকে ওর মতো হতে হবে না, তুমি নিজের মতো থাকো। নিজস্বতাকে হারাতে দিও না। এই তুমিটাকেই আমার সব থেকে বেশি পছন্দ, বুঝেছো? বুঝেছি। জানেন, আমি না আমাদের বিয়ে নিয়ে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি আজকে। বাহ, তুমি এর মধ্যে বিয়ে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছো? ধুর, আমি কি ইচ্ছে করে দেখেছি নাকি? ঘুমের মধ্যে দেখেছি। ঘুমের মধ্যে স্বপ্নে কি কারোর কন্ট্রোল থাকে? আচ্ছা, কি স্বপ্ন দেখেছো? সেটা কাল বলবো সামনাসামনি, এখন রাখছি। অনিককে কিছু বলতে না দিয়ে নোরা ফোন কেটে দিল। এদিকে অনিক মনে মনে চিন্তা করতে লাগলো কি স্বপ্ন হতে পারে। পরদিন সন্ধ্যায় অনিক বাইক নিয়ে চলে গেল নোরাকে বাসা থেকে আনতে। বাসার নিচে দাঁড়িয়ে নোরাকে ফোন করলো সে। এর আগে নোরা বাইকের আওয়াজ শুনে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। অনিক বাইকে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। নোরা আজকে আবার ওকে তুমি করে বলছে। যতবার নোরার মুখ থেকে তুমি ডাকটা শুনে অনিক বুকের মধ্যে ধাক্কা অনুভব করে। তার আশেপাশে সবকিছু রঙিন মনে হয়। অদ্ভুত এক অনুভূতি। নোরা 5 মিনিটের মধ্যে নিচে নামলো। ওকে দেখে অনেক কয়েক সেকেন্ডের জন্য পলক ফেলতেই ভুলে গেল। হাবার মতো হা করে তাকিয়ে রইল। নোরাকে অন্যরকম লাগছে। নেভি ব্লু আর কালো রঙের সালোয়ার কামিজ পরেছে। চোখে কাজল আর কালো আইশ্যাডো, ঘন পাপড়িতে মাস্কারা, ঠোঁটে নুট কালার লিপস্টিক। সামনে চুলগুলো বোধহয় কার্লও করেছে, ঠিক যেন রাত পরি। এত সুন্দর। নোরা সামনে এসে মাথা নিচু করে জিজ্ঞেস করলো, আমাকে কেমন লাগছে? অনিক তখনও ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। ঘোর লাগানো গলায় বলল, রাত পড়ি। নোরা লজ্জা পেয়ে হাসলো। অনিক বলল, সামনে বসো। মানে? বাইকের সামনে বসতে বলছি। নোরা সামনে উঠে বসলো। অনিকের সাথে এই পর্যন্ত যতবার বাইকে উঠেছে অনিক ওকে সামনেই বসিয়েছে, আর নোরার এটা ভীষণ ভালো লাগে। নোরা সামনে বসতেই অনিক ওর চুলে মুখ ডুবালো, তারপর লম্বা একটা শ্বাস নিল। কি মিষ্টি গন্ধ! অনিক আসক্ত এই গন্ধে। নোরার পিঠের চুলগুলো সরিয়ে ঘাড়ে একটা গভীর চুমু দিল অনিক। নোরা কেঁপে উঠল, অস্থির গলায় বলল, কি করছো রাস্তার মাঝখানে এসব? কেউ দেখলে? দেখবে কিভাবে, সব তো অন্ধকার। তবুও তুমি প্লিজ বাইকে স্টার্ট দাও তো, না হলে কিন্তু আমি পেছনে বসবো। অনিক হেসে বাইক স্টার্ট দিল। রেস্টুরেন্টে পৌঁছানোর পর অনিক নোরাকে নিয়ে লিফটে উঠল। লিফটে আরও মানুষ ছিল। নোরা জিজ্ঞেস করলো,
আমরা কয় নম্বর ফ্লোরে যাচ্ছি? টপ ফ্লোর। মানে ছাদে? হ্যাঁ। কিন্তু ছাদে কেন? দরকার আছে তাই। দেরি হয়ে যাবে না? হোক দেরি, দেরি করে যাওয়াই ভালো, দাম বাড়ে। ছাদে প্রচন্ড বাতাস, নোরা চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। অনিক ওকে টান দিয়ে একটা উঁচু জায়গায় দাঁড় করালো, তারপর দেওয়ালের সাথে চেপে ধরলো। নোরা বলল, মেকআপ নষ্ট হয়ে যাবে তো। মেকআপ বেশি ইম্পর্টেন্ট নাকি আমি? তুমি? আধ ঘন্টা পর ওরা নিচে নামলো। ইলোরা, ইসাক, আনিকা সবাই একটা ফ্যামিলি টেবিল বুক করে বসেছে। অনিক নোরা পৌঁছাতে দেখলো সেখানে তিথি উপস্থিত। তিথিকে দেখে দুজনে হাসির মিলিয়ে গেল। আনিকা আর ইসাকের মুখেও অন্ধকারের ছাপ, শুধু ইলোরার মুখে মিষ্টি হাসি। অনেক গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। তিথি এখানে আসবে জানলে নোরাকে কখনোই আনতো না সে। সবাইকে চুপ দেখে ইসাক পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে বললেন, এই তো এসে গেছে ওরা। অনেক, তোদের এত দেরি হলো কেন? অনেক চুপ, নোরাও কি বলবে বুঝতে পারছে না। আনিকা বলল, রাস্তায় জ্যাম ছিল বোধ হয়। নোরা, তুমি আমার পাশে এসে বসো। এসো। নোরা গিয়ে আনিকার পাশে বসলো। তিথি ইলোরার এক পাশে বসেছে। অনেক শান্তভাবে গিয়ে নোরার পাশে বসলো, কিন্তু ওর ডান পাশে পড়ে গেল ইলোরা। অনেক ফিসফিস করে মাকে বলল, মা, এসব কি? ও এখানে কেন? তিথি আমার মেয়ের মতো, ওকে আমি ফ্যামিলির অংশ মনে করি সব সময়, তাই ডিনারেও নিয়ে এসেছি। আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না। অনেকের ভীষণ রাগ উঠছে, ইচ্ছে করছে নোরাকে নিয়ে এখনই এখান থেকে উঠে চলে যেতে, কিন্তু এই হাসি খুশি পরিবেশটা নষ্ট হবে বলে ও সেটা করতে পারছে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই ইলোরা নোরার হাত ধরে ওকে নিয়ে গেল একটা নিরিবিলি জায়গায়। হাঁটতে হাঁটতে বলল, কেমন আছো নোরা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি ভালো আছেন? এখন বলো, আমাকে তোমার কেমন লেগেছে? সত্যি ভালো লেগেছে নাকি খুশি করার জন্য বলছো? আমি খুশি করার জন্য কাউকে কিছু বলি না আন্টি, যা বলি মন থেকে বলি। তাই? তাহলে মন থেকে একটা কথা বলো তো। কি কথা? লম্বা করে মেয়েটাকে দেখলে না আমার সাথে? ওর নাম তিথি, চেনো নিশ্চয়ই। ওর সাথে আমি অনেকের বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু অনেক তোমাকে বিয়ে করতে চাই। এখন তুমিই আমাকে বলো নোরা, তিথিকে দেখে তোমার কি মনে হলো? অনেকের জন্য তোমাদের দুজনের মধ্যে কে বেশি যোগ্য, তুমি না তিথি? আর সাথে ব্যাখ্যাটাও দিও কেন বেশি যোগ্য। নোরা হাঁটা থামিয়ে দিল। ইলোরাও থেমে গেলেন। নোরা বিব্রত বোধ নিয়ে তাকালো। ইলোরা হাত ভাঁজ করে বললেন, বলো। আমার মনে হয় উত্তরটা আপনার প্রশ্নের মধ্যেই আছে আন্টি। কীরকম? আপনি তো বললেন অনিক স্যার আমাকে বিয়ে করতে চান। যেখানে উনি নিজেই আমাকে চান, সেখানে কি যোগ্যতা বিচারের আদৌ কোনো প্রয়োজন আছে? ভালোই তো কথা জানো দেখছি। আর কি বললে? অনিক স্যার? হো, আমি তো ভুলেই গিয়েছিলাম। অনিক এখন তোমাদের ভার্সিটির লেকচারার, তাই না? আর তুমি ওর স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট হয়ে টিচারের সাথে এমন একটা সম্পর্কে জড়ানোর রুচি তোমার কিভাবে হলো বলো তো? নোরা মাথা নিচু করে আছে, তার চোয়াল ক্রমশ কঠিন হয়ে আসছে। ইলোরা একটু ঝুঁকে বলল, এটা কি ঠিক? আর তোমার মা বাবাই বা কেমন? টিচারের সাথে মেয়ের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। তোমার মতো এই কাজটা যদি আমার মেয়ে করতো না, তাহলে আমি ওকে এক চড় দিয়ে সোজা বানিয়ে ফেলতাম। ছেলে মেয়েদের ভার্সিটি কোচিংয়ে পাঠানো হয় লেখাপড়ার জন্য, টিচারদের সাথে ইটিস পিটিস করার জন্য নয়। যেখানে তুমি একজন ছাত্রী হয়ে তোমার থেকে ৮-১০ বছরের বড় শিক্ষকের সাথে প্রেম করতে পারো, আর তোমার পরিবারও তাতে প্রশ্রয় দেয়, সেই পরিবারের শিক্ষা দীক্ষা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। নোরার চোখ ছলছল করছে, সে পলক ফেলতে পারছে না। চোখের জল গড়িয়ে পড়ার ভয়ে এখন কিছুতেই কাঁদা যাবে না। এমন পরিস্থিতিতে যারা কাঁদে তারা দুর্বল। নোরা নিজের দুর্বলতার পরিচয় দিতে চায় না। ইলোরা নোরার এক বাহু শক্ত করে ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে বললেন, শিক্ষকরা বাবার সমতুল্য, মা বাবার পরে শিক্ষক স্থান, সেটা জানো? নাকি এইটুকু শিক্ষাও পরিবার থেকে দেওয়া হয়নি? নোরা কিছু বলতে পারছে না, তার সবকিছু বিষাক্ত লাগছে। ইলোরা বললেন, অনেক তোমাকে বিয়ে করতে চায় বলে আনন্দে নাচছো, আবার আমাকেও বড় মুখ করে বলছো যোগ্যতা বিচারের প্রয়োজন নেই। বেয়াদপির চরম মাত্রা কাকে বলে সেটা তো তোমাকে দেখেই শিখতে হয় মেয়ে। তোমার বান্ধবীর অন্তরার কীর্তি তো সব শুনেছি আফিয়া আপার কাছে।
প্রেগনেন্সির নাটক করে ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করেছে। তোমাদের মতো মেয়েদের কাজই তো এগুলো। চূড়ান্ত লজ্জাবোধ যদি থেকে থাকে তাহলে আর কখনো আমার ছেলের সামনে আসবে না তুমি।